বিভিন্ন স্টাডি গবেষণা সব কিছু ঘেঁটে ঘুটে 4টে জিনিস বের করা সম্ভব হয়েছে। এক হচ্ছে মানুষের প্রথম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যখন 1750 থেকে 1850 এর মাঝে যখন ব্যাপক হারে ডেভেলপ করে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের সময় আমরা প্রচুর পরিমাণে কেমিক্যাল, পেস্টিসাইড, হার্বিসাইড বা বিভিন্ন রকম টক্সিক কেমিক্যাল এই সমস্ত ইউজ করেছি, যা এগুলো ব্যাপক হারে চারিপাশে ছড়িয়ে পড়েছে এখন আজকের যুগে। এখন আরও বেশি, এখন তো ইন্ডাস্ট্রি আরও বেশি, তাহলে আর এখন বেশি ছড়িয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে 1900 সালের প্রথম দশকে গ্রিন রেভলিউশনের নামে চাষাবাদে আমরা পেস্টিসাইড, হার্বিসাইড, ফাঙ্গিসাইড ইউজ করেছি, যাতে প্রচুর পরিমাণে টক্সিন, কেমিক্যাল, হেভি মেটাল রয়েছে। 1960, 70, 80 সালের দিকে এমনিতে আকাশ থেকে ইভিরে নামছে, তারপরে বিষের উপর মানে নুনের ছেটা বা কাটা খায়ে নুনের ছেটার মতো চলে লোকে মোবাইলের রেডিয়েশন। প্রথমে 80 সালে 1G শুধু কথা হতো, 90 সালে 2G একটু ভালো কথা হতো বা একটু আস্তে আস্তে স্পিড চলতো, নেট এলো একটু। 3G 2000 সালে একটু স্পিড এলো। 4G 10 সালে 2010-এ আরও একটু স্পিড হলো। সামনে যে আসছে পিছনটাকে বন্ধ করে দিচ্ছে। তারপরে 2020 সালে এসে 5G যখন 5G এমনভাবে চালু করেছে যে 4G আর কিছু হচ্ছে না। ওদের টেকনিকই এটা, যখনই আপগ্রেড হবে তখন পিছনটাকে স্লো করে দেবে। যে 4G আপনি এত স্পিডে চলছিল আগে, দেখবেন যখনই 5G এসে তখন 4G কাজই করছে না। এটা হচ্ছে নিয়ম। তাহলে এই রেডিয়েশান 10 কিলোমিটার 15 কিলোমিটার মাঝামাঝি মধ্যে আপনার রেডিয়েশান হচ্ছে, প্রচুর রেডিয়েশান। তা রেডিয়েশান একটা এসছে কোনো একটা সময় 1970 সালে 60 সালের দিকে ব্যাপক হারে DDT ইউজ করা হতো, যেটা ব্যান্ড করা হয়ে গেছে। এত টক্সিন, এত কার্সিনোজেনিক ব্যান্ড আছে এখন। তার প্রভাব এখনও রয়েছে, মাটিতে জলে এখনও মিশে আছে, হয়তো নষ্ট হয় না। তো এইগুলো, আর তার সঙ্গে এই আমাদের শেষের দিকে এসে 1900 সালের পর থেকে কিছু ভাইরাল প্যাথোজেনিক এক্সপ্লোশন, এই 4টে জিনিস যখন আমাদের জীবনে, আমাদের ব্যক্তিগত খাদ্যাভ্যাসের মধ্যে, ব্যবহারের মধ্য দিয়ে, বিভিন্ন জিনিস আসবাবপত্রের মধ্য দিয়ে, পোশাকের মধ্য দিয়ে, বাতাসের মধ্য দিয়ে, জলের মধ্য দিয়ে যখন আমাদের দেহে নাক, চোখ, স্কিন, মুখ দিয়ে প্রবেশ করছে, তখন আমাদের দেহের যে সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমে এফেক্ট করছে, ক্ষতি করছে। আমার বডি যে পরিমাণে সইতে পারে, যে পরিমাণে অ্যাডপ্ট করতে পারে, সহ্য ক্ষমতা আছে, তার বাইরে এক্সিড করে গেছে। তখন আমার দেহের মধ্যে যে জেনোবায়োটিক মেটাবলিজম, ডিটক্সিফিকেশান লিভার যেটা করে, সেটা করে উঠতে পারছে না। তখন আমার দেহের মধ্যে ওটা উজিং হচ্ছে, লিভার থেকে ব্লাড থেকে লিম্ফ্যাটিক্স থেকে টিস্যুতে, স্পেসে, তারপরে কোষের মধ্যে। এইভাবে নানাবিধ পর্যায়ে অসুখ আমাদের দেহের মধ্যে বাড়তে শুরু করছে। যতদিন আমরা এই 4টে জিনিস নিয়ে সচেতন না হব, এই 4টে জিনিস নিয়ে যদি সচেতন না হই, এই 4টে জিনিস কীভাবে অসুস্থ হচ্ছে, মানে মানুষকে অসুখ তৈরি করছে, মানুষের দেহে নানাবিধ সমস্যা তৈরি করছে, সেটা সম্পর্কে ইন ডিটেলস অনেকেই পড়েছেন। এই যে বইটার নাম হিজামা, বিস্ময়কর চিকিৎসার গূঢ় তাৎপর্য। কিন্তু হিজামার তাৎপর্য তুলে ধরতে গিয়ে এই বর্তমানকালের এই যে 4টে জিনিস আমাদের জীবনকে এফেক্ট করছে, আমাদের সুস্থতাকে কনভার্ট করে অসুস্থ করে দিচ্ছে, এই জায়গাটা কীভাবে করছে, কেন করছে, আমাদের যেহেতু হাদিস কোরআন মিথ্যা নয়, চিকিৎসা ব্যবস্থাও চলছে, তারপরে আমরা সুস্থ হচ্ছি না, সেই জায়গাটা ঠিক কোন জায়গাটায় গ্যাপটা রয়েছে, ল্যাকুনাটা রয়েছে, সেটা খুঁজে বার করে এই বইয়ে সেটা পরিপূর্ণভাবে বিশ্লেষণ সহকারে লেখা আছে। তো আজকে আমি শুধু ভূমিকা দিয়ে এটুকু বলতে চাই যে আমাদের যদি সুস্থ থাকতে হয়, আমাদের যদি ওষুধ না নিতে হয়, তাহলে আমাকে সুস্থ থাকার যা ব্যবস্থাপনা, জ্ঞান, প্রাথমিক শিক্ষা আমাদের নিতে হবে। তবেই আমরা আগামীতে যে সংখ্যা যে হারে বাড়ছে, এই যে 2000 সাল থেকে 2019 সালের মধ্যে যেটা 47 থেকে 63% বেড়ে গেছে, 1.3 থেকে, গোটা বিশ্বের কথা বলছি, 1.7 হয়ে গেছে। এই যে সংখ্যাটা কমাতে হবে, এটা এখন আরও বেশি। তখন এইটা তো কথা বলছি 2019 সালে, এখন 5 বছর 4 বছর আরও বেশি। তাহলে এই সংখ্যাটা আমি কমাবো কীভাবে? আর গ্লোবাল
ইন্টিগ্রাল হেলথ ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম শুধুমাত্র দুটো জিনিসের উপর বেশি ফোকাস করে, বাচ্চার মৃত্যু আর মায়ের মৃত্যু আর মানুষের বয়স। এগুলো খুব সূক্ষ্ম চাল, আমি ক্লাসে বলেছি। বাচ্চা তোমাকে নিতে হবে না বেশি, কিন্তু যে বাচ্চাটা ওরা দেখাতে চাইছে যে বাচ্চার ব্যাপারে আমরা খুব সচেতন, প্রচণ্ড কেয়ারফুল, বাচ্চার মৃত্যু যেন না হয়, মায়ের জন্য মৃত্যু না হয়। মৃত্যু হবে, মৃত্যু যা কপাল আছে তাই হবে, ঠেকাতে পারবে না কেউ। তো তা যেন মিনিমাইজ করতে হবে, তার জন্য স্ট্রিক্টলি ফলো আপ। কিন্তু লক্ষ লক্ষ লোক বাড়ির মধ্যে বিছানায় পড়ে পড়ে হার্ট অ্যাটাক হয়ে মরে যাচ্ছে, সিওপিডিতে মারা যাচ্ছে, ব্রেন স্ট্রোক হয়ে মারা যাচ্ছে, কিডনি ফেলিয়ার হয়ে মারা যাচ্ছে, কোমর ব্যথায় ছটপট করছে, ঘাড়ে ব্যথায় ছটপট করছে, কত রাতের পর রাত ঘুমাতে পারছে না, মাথা নিয়ে সে বিশৃঙ্খল জীবনযাপন করছে, পাগলের মতো জীবনযাপন করছে, হাঁটু নিয়ে হাঁটতে পারছে না। এগুলো ডাটাবেস, এগুলোর ম্যানেজমেন্ট। আর এইগুলো তো মানুষ অসুস্থ থাকুক আমরা সুস্থ করার ব্যবস্থা দেবো, রিটার্নিং কাস্টমার হিসেবে রাখবো। কিন্তু ওই দুটো দিয়ে আমরা বোঝাতে চাইছি যে আমরা তোমাদের ভালোই চাই, আমরা খুব স্ট্রিক্টলি তোমাদের স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন, তোমরা কিসে ভালো থাকো, কী করে ভালো থাকো। এই জন্য আমরা প্রত্যেকটা হসপিটালের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সাবসেন্টারে আমাদের স্পেশাল কেয়ার শুধু বাচ্চার মা, প্রেগনেন্সি। বুঝতে হবে, ষড়যন্ত্র বুঝতে হবে। উপরে ভালো, ষড়যন্ত্রের উপরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ভালো, ভেতরটা কিন্তু কলুষিত কলঙ্কিত। এটুক তো বোঝা গেছে আমি কি বলতে চাইছি বুঝতে বোঝা যায়। তো আমাদের সাবধান হতে হবে। গড্ডালিকা প্রবাহে নিজের গা ভাসে চললে হবে না। নিজের স্বাস্থ্যকে, নিজের সুস্থতাকে ধরে রাখতে গেলে নিজেকে সচেতন হতে হবে। আর নিজেকে সচেতন হতে গেলে জ্ঞান অর্জন করতে হবে। যে কোনো কাজ সঠিকভাবে করার জন্য জ্ঞান দরকার, ইলম দরকার। আর সেই ইলিম বা জ্ঞানের ভিত্তিতে যে কাজটা করবেন সেই কাজের ফল আপনি পাবেন। এখন জ্ঞান অর্জন করলেন, আমল করলেন না, তাই ইলিমের মূল্য নাই। আবার আপনি জ্ঞান অর্জন না করে আমল করলেন, আমলের ত্রুটি প্রচুর। আবার আপনি আমল করেছেন কিন্তু জ্ঞান অর্জন করেননি, তাহলে আপনার 99% ভুল হওয়ার সম্ভাবনা। আপনাকে বললাম এই বাইকটা নিয়ে চলে যাও, আপনি ড্রাইভার না, কিন্তু আপনি গাড়ি চালাতে জানেন না, আপনাকে একটা বাইক দিলাম যে চালাও, তাহলে আপনার গন্তব্য কোথায় হবে? কোথায় গন্তব্য হবে? হয় কবরখানা, নাহলে হসপিটাল। আপনি ড্রাইভার না, আপনি গাড়ি চালাতে জানেন না, আপনাকে জোর করে একটা গাড়িতে বসিয়ে দিয়েছি, আপনার খুব শখ, চালিয়েছেন, তাহলে আপনার গন্তব্য কোথায় থাকবে এখন? হয় কবরে যাবেন, নাহলে হসপিটালে যাবেন। তাহলে এটা কি সঠিক কাজ হলো? তাহলে আমাকে ড্রাইভার এটা শিখতে হবে। আমি যে সুস্থ হব, অসুস্থ থাকবো না, ওষুধ নেব না, তার জন্য আমাকে জানতে হবে। তো প্রাকৃতিকভাবে যে ওষুধগুলো, বাতাস, জল, পরিবেশ, তারপরে হচ্ছে আপনার খাবার, পানীয়, ঘুম, খাবার দাবারের নিয়ম, এইগুলো তো বেসিক জিনিস। এইগুলো সম্পর্কে আমাদের বেসিক নলেজটা, সঠিক নলেজটা রাখতে হবে। ডেলি লাইফস্টাইল, ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠা, এগুলো তো আমাদের জানতে হবে। তো এগুলো সম্পর্কে আইডিয়াল, অ্যাবসলিউটলি কারেক্ট যে রেকমেন্ডেশান, যে অর্ডার, যে ইনস্ট্রাকশান দেওয়া আছে, সেটা ইসলামে অলরেডি আছে। সেজন্যই আল্লাহ বলছেন যে আমি ইসলাম পরিপূর্ণ করলাম, সমস্ত নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। সহিহ হাদিসে বলছেন যে আমি সমস্ত চিকিৎসা পাঠিয়েছি, তার ব্যবস্থাও পাঠিয়েছি। এত কিছু করার পরেও যদি কেউ আল্লাহর রোষানলে অসুস্থ হন, আল্লাহর কোনো অসন্তুষ্টতে অসুস্থ হন, সেক্ষেত্রে আল্লাহ বলছেন তুমি আমার কাছে দোয়া করো, আমি যে চিকিৎসার মাধ্যমগুলো রেখেছি সেগুলো তুমি গ্রহণ করো। সহজ কথা। এইভাবে যদি আমরা আমাদের জীবন চালাতে পারি, আমাদের চিন্তা চেতনা, দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন করতে পারি, তাহলে আগামীতে আমরা ইনশাল্লাহ সুস্থতার যে একটা বড় নিয়ামত, সেটা আমরা উপভোগ করতে পারবো। মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্যই, এবং সেটা অবশ্যই একদম আপ টু ডেট মডার্ন মেডিসিন, কিন্তু সেটা ইসলামিক মূল্যায়নের মাধ্যমে। এই জন্য আমরা একটা ম্যাগাজিন, আমাদের কর্মকাণ্ডের একটা মুখপাত্র হিসেবে প্রকাশ করতে চলেছি। আজকে ফার্স্ট পাবলিশ প্রকাশ পাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং সেটা আমরা 3 মাসে একবার করব। এবং আমি আশা করব আমাদের যারা এই কাজে আছেন, আরও যারা পরিজন, লোকজন, গুণীজন আছেন, তাদের কাছ থেকে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন আলোচনা, আর্থসামাজিক কন্ডিশন নিয়ে, সোজা কথা একটা মানুষকে সুস্থ রাখার জন্য বললাম, মন, লাইফস্টাইল সব কিছু ঠিক রাখতে হয়, খাবারের নিয়ম। মনের একটা সবচেয়ে বড় অসুখ কি জানেন? এই হাদিসটা আমি বলে একটু অবাক হয়ে গেলাম, হাদিসটা একটু শোনায়।